আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদে আপনাদের স্বাগতম। জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সর্বশেষ প্রকাশিত আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম। গাজায় পোলিও মহামারী ঘোষণা, দায়ী ইসরায়েলের। আরও জানিয়ে দেব নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফর ও ইসরায়েলের ভবিষ্যৎ। জানিয়ে দেব গাজায় শাসনভার নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছেন যুক্তরাষ্ট্র ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দেব হিজবুল্লাহ ইস্যুতে ইসরায়েলকে যে হুমকি দিলেন ইরান। গাজায় পোলিও মহামারী ঘোষণা, দায়ী ইসরায়েলের। এবার শুন বিস্তারিত। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় পোলিও মহামারী ঘোষণা করা হয়েছে। ইসরায়েলি বাহিনীর ধ্বংসাত্মক সামরিক অগ্রাসনকে এই স্বাস্থ্য সংকটের জন্য দায়ী করেছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে একথা জানিয়েছেন খবর আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিস্থিতি গাজা ও প্রতিবেশী দেশগুলো বাসিন্দাদের জন্য একটি বড় স্বাস্থ্য ঝুঁকি তৈরি করেছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, নতুন এই পোলিও মহামারী বিশ্বব্যাপী পোলিও নির্মূল কর্মসূচি বাধা সৃষ্টি করেছে। খাবার, পানি ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধির অভাব, ক্ষতিগ্রস্ত পয়ঃনিষ্কাশন নেটওয়ার্ক এবং টনকে টন ময়লা অপসারণের জন্য ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে। চলতি মাসের শুরুর দিকে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় কম্পোনেন্ট পোলিও ভাইরাস টাইপ 2 শনাক্তের ঘোষণা দিয়েছে। এই ভাইরাসটি নর্দমায় পাওয়া গেছে, যা বাস্তুচ্যুত ফিলিস্তিনের আশ্রয় শিবিরের তাঁবু থেকে সংগ্রহ করা হয় এবং তাদের মাধ্যমে ছড়িয়ে পড়ে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের সঙ্গে সমন্বয় করে এই কার্যক্রম পরিচালিত হয়। গত শুক্রবার পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভাইরাস শনাক্ত হওয়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজায় 10 লাখের বেশি পোলিও টিকা পাঠানোর ঘোষণা দিয়েছে। শিশুদের এই ভাইরাস থেকে রক্ষা করার জন্য আসন্ন দিনগুলোতে এসব টিকা প্রদান করা হবে। এই সংকট মোকাবেলা দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় আন্তর্জাতিক সংস্থাগুলি একত্রে কাজ করছে, যাতে গাজায় জনগণ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পারে। নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফর ও ইসরায়েলের ভবিষ্যৎ। এবার শুন বিস্তারিত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করেন এবং মার্কিন কংগ্রেস চতুর্থবারের মতো ভাষণ দিতে সক্ষম হন, যা অন্য দেশ যে কোনো বিদেশি নেতার চেয়ে তাকে এগিয়ে রেখেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে তার সর্বশেষ সফরে সবার মনোযোগ আকর্ষণ করতে অভ্যস্ত ছিলেন। মার্কিন সিনেটরদের সমর্থন আদায়ের যথাসাধ্য চেষ্টা করেন তিনি। তবে গাজায় ফিলিস্তিনির উপর ইসরায়েলি বাহিনীর বর্বর আচরণের প্রতিবাদে কয়েক ডজন আইন প্রণেতা তার অনুষ্ঠান বয়কট করেন। আর এই ইস্যুতে তার দেশের সমালোচনা করা বেশ কয়েকজন মার্কিন রাজনীতিবিদকে তিনি উপেক্ষা করেন। যুক্তরাষ্ট্রের নেতানিয়াহু সর্বশেষ সফরটি এমন সময় হয় যখন মার্কিন প্রেসিডেন্ট পদে নির্বাচনী দৌড়ে টিকে থাকার লড়াইয়ে অবতীর্ণ দেশটির নেতারা। পরম মিত্র জো বাইডেন তো নেতানিয়াহু আগমনের আগের দিনই নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। সব মিলিয়ে নেতানিয়াহু এবারের সফরে তার সঙ্গে দেখা করার জন্য আগ্রহী রাজনীতিবিদদের খুঁজে পাওয়ার পরিবর্তে গাজা ইস্যুতে বেশি কোণঠাসা হয়েছে। তার মধ্যে শনিবার অধিকৃত গোলান মালভূমির দ্রুত সম্পাদের আদর্শিক শহরে রকেট হামলা 12 জন কিশোর কিশোরী নিহত হওয়ার ঘটনা ঘটে যায়, যে কারণে তিনি তার মার্কিন সফর সংক্ষিপ্ত করতে বাধ্য হয়। ইসরায়েল ওই হামলার জন্য হিজবুল্লাহর দায়ী করলেও লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীটি তা জোর গলায় অস্বীকার করেন। এদিকে ইউরোপীয় ইউনিয়ন এই ঘটনায় একটি স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন এবং বেশিরভাগ দেশ উভয় পক্ষে দোষারোপ করা এগিয়ে গেছে। তবে ইসরায়েলের সঙ্গে সুর মিলিয়ে যুক্তরাষ্ট্র হিজবুল্লাহকে হামলার জন্য অভিযুক্ত করেছেন। আর ইসরায়েল বাইডেন প্রশাসনের এই সমর্থন এমন সময় পেল যখন যুদ্ধবাজ নেতানিয়াহু তার দেশ ও আন্তর্জাতিকভাবে ক্রমবর্ধমানভাবে সমর্থন হারিয়েছে, বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেই সঙ্গে ওয়াশিংটনের উপর নেতানিয়াহু নির্ভরতা আরও গভীর হলো। এক গাজা ইস্যুতে ইসরায়েল নেতার অভ্যন্তরীণ জনপ্রিয়তা বর্তমান সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। গত 7 অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলার সময় নেওয়া বন্দীদের মুক্তি নিশ্চিত করতে নেতানিয়াহু অক্ষমতায় বহু সংখ্যক ইসরায়েল রীতিমতো হতাশ এবং তারা এখন তা পদত্যাগ চাইছেন। নেতানিয়াহু ওয়াশিংটন ডিসিতে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করতে সক্ষম হন। এছাড়াও ভাইস প্রেসিডেন্ট ডেমোক্রেটদের নতুন অনুমতি প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান মনোযোগী প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। বৈঠকে কমলা হ্যারিস গাজার জনগণের দুর্দশার কথা তুলে ধরে দ্রুত যুদ্ধবিরতির তাগিদ দেন। এমনকি ট্রাম্প তখন বলেন যে বিষয়টি খারাপভাবে দেখা হচ্ছে এবং বিশ্ব তার যুদ্ধকে হালকাভাবে নিচ্ছে না। এ কারণে ইসরায়েল দ্রুত গাজা যুদ্ধ শেষ করতে হবে। তবুও যুদ্ধ বন্ধ না করে উল্টো হামাসকে নির্মূল করার মন্ত্রে অবরুদ্ধ গাজায়
ক্রমাগত আগ্রাসন অব্যাহত রেখেছে নেতানিয়াহু। এমনকি এখন লেবাননকে সশস্ত্র গোষ্ঠীর হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা ছড়িয়ে যুদ্ধ জড়িয়ে যাচ্ছে ইসরায়েল। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় দেওয়া তথ্য মতে ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসন চালিয়ে গত 9 মাসে 40,000 ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছে প্রায় 91,000 ফিলিস্তিনি। গাজায় 9 মাসে বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে উপত্যকাটি বিস্তীর্ণ অঞ্চল খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের অবরোধের মধ্যে পড়ে রীতিমতো মৃত্যুপ্রিয় ও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাস্তুচ্যুত হয়ে প্রায় 20 লাখ ফিলিস্তিনি। গাজায় শাসনভার নিয়ে নতুন পরিকল্পনা সাজালো যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এবার শুন বিস্তারিত। গাজা নিয়ন্ত্রণ ফিলিস্তিনি স্বাধীনকামী সংগঠন হামাসের উপর থাকলেও আন্তর্জাতিকভাবে মাহবুব আব্বাস ফিলিস্তিনি প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি। তার প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতি বিস্তর অভিযোগ রয়েছে। অন্যদিকে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা গাজা থেকে হামাসের নির্মূলের পর সেখানে নিজেদের স্বার্থ রক্ষা করতে চায়। এই পরিস্থিতিতে গাজা শাসনভার অন্য কারো হাতে তুলে দিতে একটি জাতীয় কমিটি গঠন করার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের সংযুক্ত আরব আমিরাত প্রতিবেদনে বলা হয়েছে, গাজা যুদ্ধ শেষ হওয়ার পর একটি কমিটি উপত্যকার শাসনভার গ্রহণ করবে। এই কমিটির ফিলিস্তিনের সব পক্ষে প্রতিনিধিত্ব থাকার কথা থাকলেও বাস্তবের সদস্য হবে ফাত্তাহর সাবেক নির্বাচিত নেতা মোহাম্মদ দাহলান বর্তমান সংযুক্ত আরব আমিরাতে নির্বাসিত জীবনযাপন করছে। 2007 সালে গাজায় নিয়ন্ত্রণ হারানোর পর তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করছেন। তবে দুর্নীতি অভ্যুত্থানের অভিযোগ 2011 সালে তাকে ফিলিস্তিনি ছাড়তে বাধ্য করা হয়। আব্বাসের ঘনিষ্ঠ নেতাদের চাপে তিনি নির্বাচিত হলেও দাহলান সব অভিযোগ অস্বীকার করেন। জাতীয় কমিটি গঠনের লক্ষ্যে দাহলান ও আমিরাতের কর্মকর্তা সম্ভাব্য প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে। এই প্রতিনিধিদের অধিকাংশ মার্কিন দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। দাহলান আবুধাবি থেকে কায়রো যাতায়াত করেছে এবং জাতীয় কমিটির প্রথম কাজ হবে গাজা আরব ও আন্তর্জাতিক সেনা প্রবেশ নিশ্চিত করা। আন্তর্জাতিক ও আঞ্চলিক রাষ্ট্রগুলো আব্বাসকে এই পরিকল্পনা মেনে নিতে চাপ দিচ্ছে, যার মধ্যে মিশর ও জর্ডানের নাম উল্লেখযোগ্য। তবে কাতার এই পরিকল্পনা থেকে নিজেকে সরিয়ে রেখেছে এবং গাজা যুদ্ধবিরতি ব্যাপক স্বাধীনকামী যোদ্ধাদের শীর্ষ নেতাকে চাপ দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে গাজাও যেখানে বিভিন্ন দেশের স্বার্থ জড়িত, সেখানকার শাসনভার নিয়ে আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। হিজবুল্লাহ ইস্যুতে ইরানকে যে হুমকি দিলেন ইরান। এবার শুনুন বিস্তারিত। ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা বেড়েছে। এমন পরিস্থিতিতে ইসরায়েল যদি লেবাননের উপর হামলা চালায় তাহলে তাদের চরম পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছে ইরান। সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে টেলিফোন আলাপকালে এই হুমকি দিয়েছেন ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, খবর রয়টার্স। এর আগে শনিবার ইসরায়েল অধিকৃত গোলান বালভূমির একটি ফুটবল মাঠে রকেট হামলা শিশু 12 জন নিহত হয়েছে। হামলা আহত হয়েছে আরও অন্তত 13 জন। এই হামলার জন্য লেবাননে হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরায়েল। সোমবার ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোলান মালভূমিতে প্রাণঘাতী হামলার জন্য দায়ীদেরকে কঠোর জবাব দেওয়া হবে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, লেবানন যে কোনো সম্ভাব্য হামলা ইসরায়েলের জন্য গুরুতর পরিণতি বয়ে আনবে। ইরানি প্রেসিডেন্ট প্যারিসের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ইচ্ছুক উল্লেখ করে বলেন, আমরা পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে ফ্রান্সের সঙ্গে আমাদের সম্পর্ক উন্নতি করতে ইচ্ছুক।